বাগেরহাট সদর হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে বাক্সবন্দী। দক্ষ জনবলের অভাবে বন্ধ আইসিইউ সেবা, ভোগান্তিতে রোগীরা। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1:30 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। গোপালগঞ্জ শহর জুড়ে অবৈধ ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের দাপট, বিশৃঙ্খল চলাচলের জনভোগান্তি চরমে। গন্তব্যস্থানে আমি সময় মতো পৌঁছতে না, যানজটের কারণে। এদের কোনো লাইসেন্স নেই, অবৈধ এরা। গাড়ির টার্ম দিছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিয়েছে। একেবারে 10 বছরের একটা ছেলে আইয়ে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। জয়পুরহাটে চাহিদা মাফিক সার মিলছে না, ডিলার ও খুচরা দোকানে বিপাকে আলু চাষিরা, বাড়তি দামে বিক্রির অভিযোগ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল। প্রায় 40 লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন 3 বছরেও বাক্স থেকে বের করা হয়নি। এখনো পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ। অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ 11 মাস ধরে। এমন দুরবস্থার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2000-এরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন। বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় 3 বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় 3 শতাধিক নমুনার ফলাফল দিতে পারে। বায়োকেমিস্ট্রি, হরমোন সহ অর্ধশতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে। কিন্তু প্রায় 40 লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনো বাক্সবন্দী। হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে। এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1:30 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। সেমি অটোতে কাজ করি, আমাদের অনেক সময়ের ব্যাপার। বিলম্ব হয় অনেক ক্ষেত্রে, একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয়। এখানেই শেষ নয়, কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিইউতে, কিন্তু গত 11 মাস ধরে সেগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অথচ হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে 2021 সালে। উপকূলীয় জেলায় 20 লাখ মানুষের ভরসা স্থল জেলা হাসপাতাল, অথচ মুমূর্ষ কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিইউ সেবা। সংশ্লিষ্টরা জানান, চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকতো আইসিইউতে। বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট। সেবাটা অচল অবস্থা থাকা বিধায় আমরা রোগীদের আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। বন্ধের ফলে যে রোগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোনো এই সেবাটা পায় না, যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল আইসিইউ ইউনিট। প্রকল্প শেষ হবার পর জনবল নিয়োগ না হওয়ায় এই দুরবস্থা। অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি চালু করার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি, দাবি তত্ত্বাবধায়কের। যেই মেশিন দেয় তারই দায়িত্ব থাকে এটাকে আপনার ইনস্টল করা, কিন্তু ওনাদেরকে কি বলছে যে ওনাদের কিছু যন্ত্রপাতি নাই, সে কারণে তারা ইনস্টল করতে পারে না। জেলা হাসপাতালের এই রুগ্নদশা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান স্থানীয়দের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। 2 মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না ভোলার লালমোহন উপজেলা 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ডিডিওর দায়িত্বশূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। তবে সংকট কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি চিকিৎসক নার্সদের। বিভিন্ন রোগ নিয়ে একের পর এক রোগী আসছেন, যথাযথ নিয়মেই সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা। কিন্তু এই স্বাভাবিক বাস্তবতার পেছনেই লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের মানবেতর যাপিত জীবনের গল্প।
ভোলার লালমোহন উপজেলার প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসার ভার বহন করেন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। কিন্তু গত ২ মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না কর্মরত কেউই। চরম আর্থিক সংকটে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। আমরা দিনরাত ২৪ ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাইতে পারতেছি না। চিকিৎসা সেবা আগের মতোই চলতে আছে, বাট আমাদের ফাইন্যান্সিয়াল একটু কষ্ট হচ্ছে আর কি, যেহেতু বেতনটা পাচ্ছি না ২ মাস যাবত। সংকটের শুরু গত ২৯ সেপ্টেম্বর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি হওয়ার পর থেকে এখনো যোগ দেননি নতুন কেউ। ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে ২ মাস ধরে। এইরকম বেতন বন্ধ হয়নি। ইউসিএনএফপিও স্যার বদলি হওয়ার কারণে আমার 2 মাস বেতন আমি পাইতেছি না। সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়ালেখার জন্য দেনাফানা করে মানুষের কাছ থেকে ধার নিয়ে চালাইতেছি। ডিডিওশিপ দেয়া হয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান করা যায়নি বলে জানান এই কর্মকর্তা। আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত 2 মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন না, আমি নিজেও বেতন পাচ্ছি না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বেতন যেহেতু অনলাইনে হয়, আসলে ডিডিও ছাড়া তো ওই অ্যাকাউন্টস বিষয়ে এটা বেতন দেবে না। তারপর আমরা তাদের যে বেতন ভাতা বন্ধ যে প্রায় যে 2 মাস হয়ে গেল, সে ব্যাপারে আমরা ডিডিওকে চিঠি লিখেছি। এখন তারা যদি এই সূত্রে প্রদান দেয় তাহলে হয়তো বেতন পাবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩০ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রী সুবর্ণা রানীকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখনো ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে স্থানীয় শ্মশানে তাদের সৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার পূর্ব রহিমাপুরের নিজ বাড়ির ডাইনিং রুম থেকে কুরসা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং মুক্তিযোদ্ধারা। নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ভোরে হাজিপুর গ্রামে ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, ভোরে বড় বোনের অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যায় বলে সেখান থেকে ফেরার পথে ওত পেতে 10 থেকে 15 সদস্যের একটি কিশোর গ্যাং তার সিএনজি অটোরিকশার ওপর হামলা চালায়। অটোরিকশা থেকে পড়ে গেলে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে তারা। নিহতের পরিবার জানায়, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এদিকে স্থানীয়দের দাবি, বলি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ছিনতাইয়ের সময় গণপিটুনিতে মৃত্যু হয়েছে তার। পুলিশ বলছে, নিহত যুবক একাধিক মামলার আসামি, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। হত্যার বিষয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমি আমার বাইরে আগাই দিয়ে দাঁড়াই রয়েছি, এর ভিতরে আমার কোলে থেকেছি না, আমার সিদ্ধে মারছে, আমার বাইরে এলো পাতালে এভাবে মারছে চাপাতি চুরি নিয়ে। মতলব এর ওলাতুন 20 লাখ 22,000 টাকা লয় চলে গেছে মারি ধরি। এ জনগণ তাই মনে করেন এখানে এরে ধরছে, ধরার পরে এখানে মারধর করে, এখানে মারার পরে পিঠে পিঠে আনি এখানে হালাইছে। হিলি স্থলবন্দর দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি কার্যক্রম। এরই মধ্যে 30 মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। রোববার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ দেশে প্রবেশ করা আমদানি করা প্রতি মেট্রিক টন পেঁয়াজের মূল্য $245 মার্কিন। স্থানীয় বাজারে বিক্রি না করে পেঁয়াজগুলো ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে গতকাল 4 আমদানিকারককে 120 মেট্রিক টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাকি 3 আমদানিকারকের পেঁয়াজ আজ প্রবেশ করার কথা রয়েছে। দেশে বাজারের পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাইকারি বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ইম্পোর্ট পারমিট আইপি প্রদান করা হচ্ছে। প্রতিদিন 50টি করে আইপি ইস্যু করা হবে। প্রতি আইপিতে সর্বোচ্চ 30 টন আমদানির অনুমোদন দেওয়া হবে। গোপালগঞ্জ শহরের প্রায় সব সড়কই ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে। ট্রাফিক আইন না মেনেই চলছে এসব বাহন, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি, তাও বেশিরভাগই লাইসেন্স ছাড়া।
সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছরের একটা ছেলে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নাই, অবৈধ এরা। গাড়ির টান দিচ্ছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিচ্ছে। গন্তব্যস্থানে আমি সময় মতো পৌঁছতে না যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা। যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে। এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালাই খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দেবে, উঠে দিলে তো আমরা চলে গেলাম। পৌরসভার টাকা নেয়, আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয়। অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। 2025-26 অর্থ বছরে 65টি ইজি বাইক ও 1308টি ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স রিনিউ করেছে পৌর কর্তৃপক্ষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দেশের চতুর্থ আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে সার সংকটে পড়েছেন চাষিরা। অভিযোগ, ডিলার ও খুচরা দোকানে ঘুরেও চাহিদা মতো সার পাচ্ছেন না তারা, এজন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যদিও ডিলাররা বলছেন বরাদ্দকৃত সারের চেয়ে চাহিদা বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কৃষি অফিসের দাবি, চলতি মৌসুমের জন্য সারের মজুদ ভালো আছে। জয়পুরহাট সদর উপজেলার মীর গ্রামের কৃষক গোলাম মোস্তফা। চলতি মৌসুমে 25 বিঘা জমিতে আলু আবাদের ইচ্ছা ছিল তার, তবে ডিএপি, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে 75 বস্তা সার প্রয়োজন হলেও জোগাড় করতে পারেননি অর্ধেকও। ফলে সিদ্ধান্তে পরিবর্তন করে কিছু জমিতে সরিষা বোনার উদ্যোগ নিয়েছেন তিনি। আমার সার দরকার অন্তত 3-25 কত হচ্ছে 75 বস্তা, সেখানে হয়রাস পাওয়া গেল 30 বস্তায় হয়নি, যেখানে 2000 টাকা সেখানে এর আগে 2600 টাকা। গোলাম মুস্তফার মতো এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকে। নিয়মিত ডিলার ও খুচরা দোকানে ঘুরেও সার কিনতে পারছেন না তারা। অভিযোগ আছে, নির্ধারিত মূল্যের বেশি অর্থ দিলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত পরিমাণ সার। 3 দিন থেকে গুটানো ঘোরাফেরা করছি, সারের বরাদ্দ আমরা কম দেখেছি, তা কাজ ফেলে তুই আসি কিন্তু আমরা সেই পরিমাণ সার পাই না। 4 বিঘা মাটি আলু লাগাছি, 4 বস্তা সার পাচ্ছি, সার আর পাওয়া যাচ্ছে না, টাকা দেও সার পাওয়া যাচ্ছে না। 500 বিঘা আলু লাগাচ্ছি আর 2 বস্তা আমি কি করবো? ডিলাররা বলছেন নির্দিষ্ট পয়েন্টে বরাদ্দকৃত সারের চেয়ে কৃষকদের চাহিদা বেশি, তাই অন্য ডিলারের কাছ থেকে সার এনে কৃষকের চাহিদা মেটানোর চেষ্টা করছেন তারা। যে ইউনিয়নে আলুর উৎপাদন কম হয় সেখানেও যে পরিমাণ বরাদ্দ, আর যেখানে আলুর উৎপাদন বেশি হয় ঠিক সেখানেও সমপরিমাণ বরাদ্দ। এই সমপরিমাণ বরাদ্দ হওয়ার কারণে আমরা চাহিদার তুলনায় বরাদ্দটা আমরা কম পাচ্ছি, কারণে এলাকাতে কিছুটা ঘাটতি দেখা যায়। সার সংকটের বিষয়টি মানতে নারাজ কৃষি অফিসের কর্মকর্তারাও। তাদের দাবি, চলতি মৌসুমে মজুদ আছে নির্ধারিত ডোজের সার। আলু নির্ধারিত ডোজ অনুযায়ী যে সার বরাদ্দ থাকার কথা আমাদের জয়পুরের জন্য পর্যাপ্ত বরাদ্দ আছে। দেশের মধ্যে যে সার দেশের জন্য প্রয়োজন তার পূর্ণ সারটা দেশে অলরেডি চলে আসছে। আমাদের বাফার এবং শান্তার যে গোডাউন সেখানে আছে। চলতি মৌসুমে জেলায় 39,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আগামীকাল মহিয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের 144তম
জন্ম এবং 92তম মৃত্যু দিবস। আজীবন বেগম প্রথার বিরুদ্ধে তিনি লড়েছেন, কিন্তু সেই বেগম শব্দটি তার নামের সাথে ভুলভাবে রয়ে গেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। যদিও আসার কথা, অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতি কেন্দ্রটি অবশেষে যুক্ত হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন, সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে, অথচ তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম। শুধু তাই নয়, প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিষ্ঠান, চালু করা হয়েছে পদক, এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা। পারিবারিকভাবে রোকেয়াকে রকু বলে ডাকা হতো। রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। কখনো কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লিখেন। যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন কোনোদিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি, যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয়। দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম। আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই, রোকেয়া স্মৃতিকেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার জীবন কর্ম, প্রচার প্রসার, গবেষণা ও চর্চায় নয়া দ্বার উন্মুক্ত হওয়ার আশা তার। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিঠাপুকুরে পাড়াবন্দে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিন শিক্ষার্থীরা যাবে এবং তাদের ওখানে গবেষণা কার্যক্রম তারা ওখানে অব্যাহত রাখবে। রোকেয়ার জন্মভিটায় এসে ক্ষুব্ধ দর্শনার্থীরা। পায়রাবন্দে সাহিত্য সাংস্কৃতিক হাব তৈরির প্রতিশ্রুতি লাল ফিতায় বন্দী। উদ্ধার হয়নি লাখেরাত সম্পত্তি, মসজিদ, দিঘিসহ কোনো কিছুই। আতুর ঘরটিও হয়নি সংস্কার। কলকাতা থেকে মরদেহ জন্মভিটেই স্থানান্তরেও কোনো উদ্যোগ নেই। যত কিছু দেখার জন্য আসলাম, ওগুলোর একটাও এখানে নাই। উনি কিভাবে পড়াশোনা করতো, এখানে কোথায় থাকতো, এগুলো একটু আর একটু ভালো করে প্রদর্শনের ব্যবস্থা থাকলে একটু ভালো হতো। রোকেয়া যে বাড়ি আছে, স্মৃতিকেন্দ্র আছে, এটাকে যেন পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়। একটি পূর্ণ সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা গবেষণার হাব তৈরির মাধ্যমে রোকেয়াকে সবার ঘরে পৌঁছানোর দাবি সব মহলের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, এখানেই শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।